ফ্রেন্ডস, আজও চলে এসেছি আমাদের সেই সফরমালায় হৃদয়, যেখানে প্রবলভাবে হৃদয়ের সঙ্গে কথা বলে। আর আজকে যে কোনো কথা জুড়েই কিন্তু একটা জিনিস আসছে। কালকেই দেখছিলাম বিহারের নির্বাচনের পরে একটা কথা হয়েছিল যে বিহারে এখন কে, বিহারে কে বা, ভোজপুরিতে উচ্চারণটা ছিল বিহারে কে বা। আর আমি বলবো বিহারে এখন মানুষের ঐতিহাসিক লড়াইয়ের সংকল্পগুলো। বিহারে যদি কোয়েশ্চেন আমায় এক কথায় বলা হয় বিহারে কে, আমি বলবো মানুষ এবং মানুষের ঐতিহাসিক সংকল্পগুলো, যেগুলো হয়তো পাটিগণিতের হিসেবে জেতেনি, নির্বাচনী পাটিগণিতের হিসেবে জেতেনি, কিন্তু অন্য একটা হিসেবে সেগুলোই মানুষের কাছে একটা বড় বিষয় হয়ে উঠছে। চুম্বকে একটু বিহারের নির্বাচনকে দেখে নিই, আমি অ্যানালিসিসে যাব না, তোমরা ইন্টারনেট থেকে পেয়ে যাবে সমস্ত অ্যানালিসিসগুলো পরিসংখ্যানগত। সেটা হচ্ছে বিহারে যে এনডিএ অর্থাৎ জেডিইউ এবং বিজেপি পেয়েছে 35% ভোট এবং মহাগঠবন্ধন পেয়েছে 34% ভোট, অর্থাৎ মাত্র 1% ডিফারেন্স। তাই জন্য বলা হয়, কেউ যেন একজন বলেছিলেন ক্রিকেট তাত্ত্বিক, যে অনেক সময় স্কোর বোর্ড হলো গাধা। একটা ছেলে 74 অঙ্কে পেয়েছে আর একটা ছেলে 75 অঙ্কে পেয়েছে, তাহলে অঙ্কে কে ভালো বোঝা যাবে না। তেমনই বিহারে ডিফারেন্সটা খুব ন্যারো মার্জিনের। আর একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, ইউ পেয়েছে টোটাল আসন সংখ্যার বিচারে 75, এনডিএ জোট টোটাল 125টা আসন পেয়েছে, মহাগঠবন্ধন 110টা আসন পেয়েছে, বিজেপি 74টা আসন পেয়েছে, তোমার নীতিশ কুমারের দল জেডিইউ 43খানা আসন পেয়েছে এবং আরজেডি 75খানা আসন পেয়েছে, কংগ্রেস 19খানা আসন পেয়েছে এবং টোটাল বাম জোট সিপিএমের লিবারেশন 12খানা এবং সিপিএম মিলে 4খানা, অর্থাৎ মোট 16খানা আসন বাম জোটের কাছে গেছে। এক নজরে সাময়িকভাবে বিহারের নির্বাচনের চিত্র এই, কিন্তু এই চিত্র কিছুই বলে না। পরিসংখ্যানগতভাবে বিহারের নির্বাচনকে যদি তুমি দেখতে যাও, এই চিত্র থেকে খুব একটা কিছু পাবে না। চিত্রটা এটা বলে যে অনেক দিন আগে মহামতি কার্ল মার্কস একটা কথা বলেছিলেন যে পৃথিবীর ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাস ধরে তুমি যদি দেখো, তাহলে দেখবে এই যে পরিযায়ী শ্রমিক যারা কিনা ভোটের আগে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল, হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, কোনো পরিযায়ী শ্রমিকের টাইটেলের সাথে হিন্দু পদবি জড়িয়ে আছে, কোনো পরিযায়ী শ্রমিক হয়তো মুসলমান, যে হিন্দু বন্ধুটা রাস্তায় লুটিয়ে পড়ে গেল, তাকে মুসলমান ছেলেটা জল খাইয়ে বাঁচানোর চেষ্টা করছে, অ্যাম্বুলেন্সের জন্য রাস্তায় চিৎকার করছে, তবু বাঁচাতে পারছে না, সে মরে যাচ্ছে। তাহলে সেই সময় কেন্দ্রে বিজেপি সরকার তার 20 লক্ষ হাজার কোটি টাকার প্যাকেজ, কিন্তু একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এবং সেই মৃত্যু মিছিলে বিহারের একটা বড় অংশের মানুষ রয়েছেন। তাহলে এই মৃত্যু মিছিলগুলোকে কি শুধু রাম মন্দির দিয়ে ঢেকে দেওয়া গেল? আমি বলবো না। এই মৃত্যু মিছিলগুলোকে কি শুধু মাত্র নিউ লিবারেল পলিটিক্স দিয়ে গেল, নয়া অর্থনীতি দিয়ে ঢেকে দেওয়া গেল? আমি বলবো না। তুমি দেখবে নয়া অর্থনীতির দুটো দল, রাম মন্দির নয়া অর্থনীতির দুটো দল বিজেপি এবং কংগ্রেস, এই দুটো দলের থেকে বাইরে মানুষের একটা অন্য স্বপ্ন আছে। সেই স্বপ্নটাই এবার কিন্তু বাম জোটের মেথড দিয়ে পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ সেই পরিযায়ী শ্রমিকের কান্না, সেই কৃষি শ্রমিকদের হাহাকার, গ্রাম অঞ্চলের মানুষের চিৎকার, এগুলো কিন্তু আজকে বাম জোটের হাত ধরে একভাবে রিপ্রেজেন্টেড হয়েছে। আর একটা বিষয় ভয়ঙ্করভাবে আছে, এবারে টোটাল নির্বাচনে শুধু বিহার নয়, গোটা দেশেও যদি তুমি দেখো 59টা আসনে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে 40টা বিজেপি জিতেছে। কংগ্রেসের শাসিত এক সময়কার মধ্যপ্রদেশ, যেখানে বিজেপি আয়ারাম গয়ারাম বিধায়ক ভাঙিয়ে এনে সরকার গঠন করলো, সেখানেও যে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে দেখা গেল কংগ্রেস ধরাশায়ী হয়েছে। অর্থাৎ গোটা দেশ নিউ লিবারাল পলিটিক্সের একটা দল কংগ্রেসকে না বলছে। নিউ লিবারাল পলিটিক্সের অন্যতম প্রতিষ্ঠাতা ভারতবর্ষে যারা কিনা নয়া অর্থনীতি এনেছিল, যে অর্থনীতি বলেছিল হায়ার অ্যান্ড ফায়ার নীতির কথা, যে অর্থনীতি বলেছিল কৃষি থেকে শিক্ষা সব কিছুকে বেসরকারিকরণ করে দেওয়ার কথা, তার বিরুদ্ধে কিন্তু গোটা দেশ স্পষ্টভাবে না বলছে। না বলার অনেক কারণ আছে। তোমরা খুব খেয়াল করে দেখো যে যখন নির্বাচনে বিপর্যয় হওয়ার পর রাহুল গান্ধী সঠিকভাবেই বললেন যে গান্ধী পরিবারের বাইরের অন্য কারুর কংগ্রেসের সভাপতি হওয়া উচিত, সেই সময় আমরা দেখলাম কি গোটা 6 মাস বা 5 মাস ধরে কংগ্রেসের কোনো সভাপতি ছিল না। বারবার শুধু গান্ধী পরিবারকে চিঠি লিখে যাওয়া হচ্ছে যে আপনাদের বাড়ি থেকে কেউ একজন সভাপতি হন। তাহলে এটা যদি একটা দলের চরিত্র হয়, তাহলে সেই দলটা তো দাঁড়াতে পারে না। কেননা ভারতবর্ষের মানুষ, আমি এর আগেও বলেছি, আজকে আর 70 সালে দাঁড়িয়ে নেই।
আজকে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ নানা ধরনের বিষয় এতভাবে মানুষের জীবনে এসে গেছে যে মানুষের কাছে অনেক বেশি তথ্য আগের যে কোনো যুগের চেয়ে আছে। তাহলে মানুষ কিন্তু এই তথ্যগুলোকে নিয়ে ভাবে। যারা ভাবেন, আমাদের এখানে একটা কথা বলা হয় যে ভোট করিয়ে নেওয়া, অদ্ভুত অশ্লীল শব্দ। কোথায় যাচ্ছ? ভোট করাতে যাচ্ছি। কোনো একটা বড় সংবাদপত্র লেখে ডান্স অফ ডেমোক্রেসি। না, ঠিক এইভাবে চলে না। গণতন্ত্র কোনো নৃত্যনাট্যের ঘটনা নয়। ভোট ওভাবে করানো যায় না। সাধারণ মানুষ হয়তো কিছু বলেন না, তার হয়তো সেভাবে বলার মতো কোনো মঞ্চ নেই, কিন্তু সে গভীরভাবে গভীরভাবে কিন্তু রাজনৈতিক নেতাদের থেকেও অনেক বেশি ভাবে এবং সে প্রত্যেকটা ঘটনাকে নোটিস করে। আর সেই জায়গা থেকে যদি আজকে বিহারের নির্বাচনকে আমরা দেখি, তাহলে দেখব যে মানে স্বাধীনতার পর থেকেই বা স্বাধীনতার 70 দশক থেকেই বা 70 দশকের একটু পর থেকেই যখন নকশালবাড়ি মুভমেন্ট এখানে ব্যর্থ হলো বা স্তব্ধ হয়ে গেল, তখন থেকে কিন্তু বিহারে বিভিন্ন নকশালপন্থী দলগুলো জনসাধারণকে নিয়ে অসাধারণ মুভমেন্টস করেছে, যে মুভমেন্টগুলো নিয়ে এখানে আলোচনাই হয়নি। আমরা নকশালবাড়ির আগের ইতিহাস জানি, কিন্তু নকশালবাড়ির পরে নকশালপন্থী বিভিন্ন গোষ্ঠীগুলোর, বিভিন্ন দলগুলোর উঠে দাঁড়ানোর যে কাহিনী, তাদের ভারতবর্ষ গঠনের যে কাহিনী, সেগুলো সম্পর্কে আমরা জানি না। তা সেই ভারতবর্ষ গঠনের কাহিনীতে আমরা কি দেখি, এক সময় বিহারে জোরদারের বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষ হেঁটে যেতে পারতো না, দলিতরা হেঁটে যেতে পারতো না। কোনো একটা উচ্চ বর্ণের মানুষের সামনে দলিতরা চটি পরার অধিকার পেত না। আজকে কিন্তু সেই অধিকারটা পাওয়া গেছে। এই লিবারেশনের কথা বলা হচ্ছে, সিপিএমের লিবারেশন যে 12খানা আসনে এবার জিতেছে। 1990 থেকে তারা কিন্তু একটা বড় মুভমেন্ট করে গেছেন। 1990, তখন আমরাও খুব ছোট, সেই সময়ের সংবাদপত্রগুলো ঘেটে দেখো যে সেই সময় কিন্তু সাধারণ দলিতদের ভোটাধিকার ছিল না। তাহলে সেই সময় সাধারণ দলিতদের ভোটাধিকার নিয়ে কিন্তু লিবারেশন গোষ্ঠীর একটা বড় লড়াই ছিল। ফলে এবং সেই সময় রণবীর সেনের হাতে আমরা বিরাট গণহত্যাগুলো দেখেছি। সুতরাং আমরা একটা বিষয় বলতে পারি যে এটা আকস্মিক কোনো ঘটনা নয়। ভারতবর্ষের লেফট আন্দোলন নকশালবাড়ির পরবর্তী সময়ে বিহার এবং অন্যান্য প্রান্তিক অঞ্চলগুলোতে, এবার সেই প্রান্তিক শ্রমিক শ্রেণীর আন্দোলন থেকে তারা সরে গিয়ে প্রান্তিক অঞ্চলে গেছেন। কীভাবে সেটা কি শ্রমিক আন্দোলন হয়েছে, সেগুলো নিয়ে তো বিতর্কের একটা বিষয় থাকতে পারে। সেটা নিয়ে পরবর্তীকালে আমরা শ্রমিক শ্রেণীর লিডারশিপ কতটা এসছে, এগুলো নিয়ে পরবর্তীকালে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে যে সেই প্রান্তিক ভারতবর্ষ নিয়ে এতদিনকার যে কাজগুলো হয়েছে, শুধু লিবারেশন না, বিভিন্ন নকশালপন্থী সংগঠন তারা যে কাজগুলো করেছেন, তার একটা কিন্তু আউটবাস্ট আজকে আছে। এবং তাই জন্যই বোধ হয় মানে তুমি বিজেপিকেও দেখবে যে ভয়ঙ্করভাবে তারা কিন্তু বনবাসীরা যাতে করে বা সাঁওতালরা যাতে করে পিছিয়ে পড়া মানুষরা যাতে করে কোনো না কোনোভাবে বাম ফোল্ডারে চলে যেতে পারে, তাদেরকে বামপন্থার দিক থেকে আটকানোর জন্যই কিন্তু তারা আদিবাসীদের বড় বড় সংগঠন তৈরি করেছিল। এবং তাদের আদিবাসীদের তারা তথাকথিত তাদের মতো করে হিন্দু ধর্মের, তাদের মতো করে তাদের মতামত যেটা হিন্দু ধর্ম, কারণ আমি বহুবার বলেছি যে বিজেপির আইডিওলজির সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। তাদের মতো করে তথাকথিত হিন্দু ধর্মের ফোল্ডারে নিয়ে আসার চেষ্টা করেছিল। তাহলে লড়াইটা অনেক দিন ধরে ছিল, কিন্তু লড়াইটা আজকে একটা কালমিনেশন পয়েন্টে কখন এলো, যখন দেখা গেল গোটা বিহার জুড়ে একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সেই বাস্তবতাটা কি, গোটা ভারতবর্ষের বিভিন্ন শক্তির এক হয়ে ফাসিজমের বিরুদ্ধে লড়াইয়ের বাস্তবতা। তখন দেখা গেল সেই অতীতের লড়াইগুলো, সেই অতীতের মার খাওয়াগুলো, সেই অতীতের জয়গুলো একভাবে পেট ব্যাক করে দিল। আরেকটা বিষয়ও হলো, সেটা লিবারেশনের বন্ধুরা যদি কেউ শোনেন এই অনুষ্ঠান, তারা বুঝতে পারবেন বা সাধারণ মানুষ আমরা সবাই বুঝতে পারবো। সেটা হচ্ছে যে বিনোদ মিশ্র অনেক দিন আগে একটা কথা বলেছিলেন, লিবারেশনের প্রয়াত নেতা বিনোদ মিশ্র একটা কথা বলেছেন। কথাটা খুব কারেক্ট। আমি লিবারেশন করি না বা সেই দলের ইডিওলজিকে যে খুব সমর্থন করি তাও নয়, কিন্তু কথাটা খুব কারেক্ট। কথাটা হচ্ছে যে উনি বলেছিলেন যে বামফ্রন্ট ভিত্তিক যে বামপন্থার মডেল আমাদের দেশে রয়েছে, তার বাইরেও একটা বৃহত্তর আন্দোলন ভিত্তিক বামপন্থার মডেল তৈরি হতে পারে। সেই বিনোদ মিশ্রের কথাটা 90s সম্ভবত বিনোদ মিশ্র বলেছিলেন। সেই বিনোদ মিশ্রের কথাটা কিন্তু আজকে 2020-তে, অর্থাৎ মোর অ্যাহেড দ্য টাইম, আজকে 2020-তে সেই কথাগুলো কিন্তু একটা অন্য রকম ভাষা পাচ্ছে, যেটা খুব ইন্টারেস্টিং বিষয় ভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে। সুতরাং এটা একটা বড় দিক যে
ভারতবর্ষে যেটা নিয়ে আলোচনা হয় দলিত সংগ্রাম বনাম শ্রেণী সংগ্রামের মধ্যে দ্বন্দ্বের কথা বলা হয়, কিন্তু নকশালপন্থী গোষ্ঠীগুলো এটা দেখিয়ে দিয়েছে যে একদম প্রান্তিক মানুষদের নিয়ে যে লড়াই, সেই লড়াইয়ের সাথে মার্ক্সবাদের একটা গভীর যোগাযোগ রয়েছে। সেই লড়াইটা কোনোভাবেই আইডেন্টিটি পলিটিক্স নয়। অর্থাৎ দলিত মানে দলিতের সমস্যা আলাদা, গোটা দেশের সমস্যা আলাদা তা না। দলিতের সমস্যার সাথে আমার সমস্যাও জড়িত রয়েছে, দলিতের সমস্যার সাথে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সমস্যাও জড়িত রয়েছে, আবার দলিতের সমস্যার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যও রয়েছে। এই যে টু ওয়ে অ্যাপ্রোচ, এটাকে কিন্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বামপন্থীরা তাদের চর্চার মধ্যে নিয়ে এসছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এইগুলোকে নিয়ে গভীরভাবে সেই অর্থে আলোচনা করা হয়নি, এগুলোকে সারফেসে তুলে ধরা হয়নি। আর এগুলো নিয়ে যেহেতু গভীরভাবে আলোচনা করা হয়নি, এগুলো নিয়ে যেহেতু গভীরভাবে সারফেসে তুলে ধরা হয়নি, সুতরাং এটা রিডাকশনিজম তৈরি হয়েছে। নকশালবাড়ি বলতে শুধুমাত্র 70-এর ঘটনাগুলোকেই বলা হয়, তার পরবর্তীকালে যে ভয়ঙ্কর লড়াইগুলো উঠে এলো, ভয়ঙ্কর যে নতুন বিষয়গুলো উঠে এলো, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। যাই হোক, এবার বিহারের নির্বাচনে ফিরি, কারণ বিহারের নির্বাচনের সাথে এটা খুব সংশ্লিষ্ট। এবার বিহারের নির্বাচনে আরেকটা জিনিসও হলো, যেটাকে নিয়ে কথা বলাটা খুব জরুরি। একদিকে সংঘ 35% ভোট পেয়েছে, মানে সংঘ বলতে কি বিজেপি এবং জেডিইউ 35% ভোট পেয়েছে। এবং জেডিইউকে আমি বলেছি এর আগে অনেকবার যে বিজেপি এমন একটা সংগঠন যে কোনো আঞ্চলিক শক্তিকেও বেশি দূর বাড়তে দেবে না। আজকে শিবসেনা তাই জন্যই বিজেপি থেকে বেরিয়ে গেছে। আজকে জেডিইউকেও কিন্তু বিজেপি সেই জায়গায় নিয়ে গেছে, অর্থাৎ জেডিইউর শক্তিকে অনেকটাই সে কমিয়ে দিয়েছে। এবং এই কমিয়ে দেওয়ার ক্ষেত্রে সে চিরাগ পাসওয়ানকে ব্যবহার করেছে। মিডিয়াতেও খবরটা এসছে, তোমরা সবাই জানো যে চিরাগ পাসওয়ান বারবার এলজেপি রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান বারবার যে কোনো নির্বাচনী সভায় বলেছেন যে আমি হলাম নরেন্দ্র মোদীর হনুমান, কিন্তু আমার মূল লড়াই নীতিশ কুমারের সাথে। এবং সেই চিরাগ পাসওয়ান নীতিশ কুমার যে কটা আসনে প্রার্থী দিয়েছিলেন সব আসনে প্রার্থী দেন, বিজেপির বিরুদ্ধে মাত্র 15টি আসনে প্রার্থী দেন এবং বিজেপির ব্যাপক মাত্রায় ভোট তিনি কাটেন। তার ফলে আজকে কিন্তু বিজেপি ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে বিগ পার্টনার হয়েছে বিহারে 74টি আসন পেয়ে, এবং নীতিশ কুমার জুনিয়র পার্টনার হয়েছে। ঘটনাটা কিন্তু এর আগে অন্যরকম ছিল, নীতিশ সিনিয়র পার্টনার ছিল, বিজেপি জুনিয়র পার্টনার ছিল। এই ঘটনাটা কিন্তু বিহারে ঘটে গেছে। এর সাথে সাথে আরেকটাও ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আমাদের গভীরভাবে আলোচনা বোধহয় করা দরকার ভারতীয় রাজনীতি এবং গণতন্ত্রের ছাত্র হিসেবে। সেটা হচ্ছে, একদিকে যখন বিজেপি এবং তার জোট 35% ভোট পাচ্ছে, মহাগঠবন্ধন 34% ভোট পাচ্ছে, তখন কিন্তু আদার্স 25% ভোট রয়ে গেছে। এই আদার্স কারা? আলোচনায় মহাগঠবন্ধন বনাম বিজেপির কথা তো গভীরভাবে উঠে এসছে, কিন্তু আরেকটা কথা উঠে আসেনি, সেটা হচ্ছে বিএসপি এমএলএম অর্থাৎ ওয়াসির দল এমএলএম, মজলিসে ইত্তেহাদিন মুসলমিন এমআইএম, বিএসপি বহুজন সমাজ পার্টি, এমআইএম, ওয়াসির দল এমআইএম এবং আরও কিছু দল মিলে বিহারে একটা জোট তৈরি করেছিল এবং সেই জোট 25% ভোট কেটে নিয়েছে। এবং 5টা সিট এবারে মিম পেয়েছে, যে মিম মূলত তেলেঙ্গানার পার্টি। তেলেঙ্গানায় তারা মাত্র 9টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু যেখানেই বিজেপির বিরুদ্ধে মানুষের সেকুলার ভোট ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে হটানোর দিকে এগোতে থাকে, সেইখানেই নাকি মিম চলে আসে এবং মিম এসে প্রচুরভাবে সেকুলার ভোটকে কেটে দেয়। এটা কিন্তু বিহারের একটা ব্যাপার হয়েছে। এবং এখান থেকে শুধু মিম না, বিএসপির কথাও দেখো, বিএসপিও কিছুদিন আগে বলছিল যে বিজেপিকে হারানোর চেয়েও তাদের কাছে মূল শত্রু হচ্ছে এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি। এইখানেই বোধহয় ভারতবর্ষে তথাকথিত আইডেন্টিটি পলিটিক্সের একটা পরাজয় ঘটে গেছে। যারা শুধু দলিত সত্তার কথা বলেন, যারা শুধুমাত্র মুসলমান সত্তার কথা বলেন, যারা শুধুমাত্র ব্রাহ্মণ সত্তার কথা বলেন, তাদের কিন্তু গভীরভাবে তারা কিন্তু একটা কাজ করে দেন। তারা কিন্তু গভীরভাবে তাদের কাজকর্মের ভেতর দিয়ে যে মেন শত্রুর বিরুদ্ধে তারা লড়াই করেন তারই কিন্তু ডেভেলপমেন্টটা ঘটিয়ে দেন। তাই জন্য ওয়াসি সম্পর্কে এই অভিযোগ উঠেছে যে আপনাকে বিজেপি অ্যান্টি ন্যাশনাল বলে, কিন্তু আপনার দল যেখানে যায় সেখানেই কিন্তু বিজেপির ভোট বৃদ্ধি হয়, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসে, কারণ আপনি সেকুলার ভোটটাকে ভাগ করে দেন। শুধু এইটুকুনি ঘটনা নয়,
এই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট মানে কি আইডেন্টিটি পলিটিক্সের যে দলগুলো রয়েছে তাদের কিন্তু কোনো একটা বিশ্বজনীন বিষয় নেই। এ প্রসঙ্গে খুব সুন্দর বলেছেন সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলছেন যে দলিত সাহিত্য শ্রমজীবী সাহিত্যর থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। আমার বেশিরভাগ উপন্যাসে দেখবে শ্রমিকরা উঠে এসছে। ফলে দলিত সাহিত্যকে তুমি যদি শ্রমজীবী জনগণ থেকে বিচ্ছিন্ন করে শুধু আইসোলেটেড একটা ঘটনা হিসেবে দেখো, তাহলে কিন্তু সে ঘটনাটা এগোতে পারবে না। মনোরঞ্জন দা যা বলেছিলেন তাকে আমি আমার মতো করে ব্যাখ্যা করলাম আর কি। সেই ঘটনাটা কিন্তু এগোতে পারবে না। তাহলে এইটা হচ্ছে বিষয় যে ভারতবর্ষে যখন আপনি জন্মেছেন, ভারতবর্ষের জল, আকাশ, মাটি, বাতাস, কান্না সমস্ত সমস্যা আপনার, আবার আপনারও নির্দিষ্ট কিছু সমস্যা আছে। শুধুমাত্র মুসলমানের সমস্যা, শুধুমাত্র দলিতের সমস্যা, এই সংকীর্ণ ন্যারেটিভ দিয়ে বোধহয় ভারতবর্ষকে চ্যাম্পিয়ন করা যাবে না। আর এই সংকীর্ণ ন্যারেটিভগুলো সব সময় কিন্তু মূল শত্রু, যারা কিনা ভারতবর্ষের বেশিরভাগ গরিব মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখে দিতে চায়, যারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে চায়, তাদের সহযোগিতা করে দেন। তাই যখন ওয়াসিকে যখন টিভিতে সাংবাদিকরা বলছে এমন যদি ঘটনা হয় যে মহাগঠবন্ধন ক্ষমতার খুব কাছাকাছি এসে গেছে, আপনার ওই 5টা সিট মহাগঠবন্ধনের পেছনে আপনার ওই 5টা সিট এসে গেলে বিহারে বিজেপিকে রুখে দেওয়া যাবে, আপনি কি করবেন? তখন ওয়াসিকে বলতে বাধ্য হয়, ওয়াসি স্ট্রেট বলতে পারেন না যে ইয়াস আমি সেকুলার কজের জন্য লড়ব। তাকে তখন বলতে বাধ্য হতে হয় যে ফার্স্ট গিয়া রাজিয়া গুন্ডে মে। বা তিনি কথা বলেন যে রাজিয়া সুলতানাকে যেমন দুদল চাইছিল, সেরকম ব্যাপারটা তিনি বোঝানোর চেষ্টা করেন উপকথার। আবার তিনি কখনো বলে দেন পুরো নির্বাচনের রেজাল্ট বার হোক, তারপর আমি দেখছি। সুতরাং এটা একটা বিপজ্জনক জায়গা। আমি যাকে আমার মুখ্য শত্রু বলছি তার বিরুদ্ধে যেই থাকবে, তার সাথে তো সে যদি সত্যিকারের লড়াইয়ের জায়গায় থাকে, তার সাথে তো আমার একটা স্বাভাবিকভাবে অ্যালায়েন্স হবে। তাহলে এমআইএমকে কেন কালকে বলতে হচ্ছে এরকম ঢোক গিলে যে আগে নির্বাচনের রেজাল্ট বেরোক, তারপর আমি সিদ্ধান্ত, পুরো আসন সংখ্যার পুরো রেজাল্টটা বেরোক, তারপর আমি সিদ্ধান্ত নেব? এটা কেন এমআইএমকে বলতে হচ্ছে? আর সেই এমআইএম আজকে বলছে সে বাংলায় আসবে। আমি বলছি বাংলার রাজনীতিটা সম্পূর্ণ অন্য ধরনের। এখানে নিশ্চয়ই জাতপাতের ভয়ানক ব্যাপার আছে এখনও, কিন্তু আপনি সংবাদপত্র খুললে, সংবাদপত্রের রোববারের পাতাগুলো দেখলে দেখবেন নমশুদ্ধ মানে কি বলবো ব্রাহ্মণ পাত্রর জন্যে সান্ডিল্য ব্রাহ্মণ মহিলাই চাই, হ্যানত্যান 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 হ্যানত্যান। এবং ব্রাহ্মণ্যবাদের সাথে সেখানে জড়িয়ে থাকে হচ্ছে আয়, কর্পোরেট স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা তো একটা বৈশিষ্ট্য বাংলার, কিন্তু এটাই বাংলার একমাত্র বৈশিষ্ট্য নয়। বাংলায় সেইভাবে যেভাবে উত্তরপ্রদেশে জাতের নামে ভোটটা করা যায়, বাংলায় কিন্তু সেভাবে জাতের নামে ভোটটা করা যাবে না। বাংলার মানুষ কিন্তু একসাথে ফিরোজ শাহ তুগলক যখন আক্রমণ করেছিল, বাংলার মানুষ কিন্তু এক হয়ে ফিরোজ শাহ তুগলকের আক্রমণ রুখে দিয়েছিল। বাংলার মানুষ কিন্তু সেই যে সময় মুসলিম লীগ পাকিস্তানের দাবি করেছিল, সেই সময় বাংলার মানুষ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছিল। ইভেন কি দেশভাগের পরও বাংলায় কিন্তু যেটা হওয়ার কথা হয়তো বা সেই সময় হলেও হতে পারত। দেশভাগের পরেও যে সমস্ত মানুষজন ওপার থেকে তারা খেয়ে এসেছিলেন, তারাও কিন্তু দেশভাগের পরে বাংলায় সাম্প্রদায়িকতার, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির অন্যতম নেতা, যিনি জনসংঘের নেতা ছিলেন, যার ঐতিহ্যকে বিজেপি আজও বহন করে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতারা যখন বেঁচে ছিলেন, সেই সময়ে কিন্তু বাংলায় হিন্দুত্ববাদী শক্তিদের সেই অর্থে কোনো জাগরণ ঘটেনি। সুতরাং আমার মনে হয় না মিমের পলিটিক্স বাংলায় কোনো প্রভাব ফেলতে পারবে। তবে এ বিষয়ে আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে। এই আইডেন্টিটি পলিটিক্সের একটা অংশের সম্পর্কে, যারা কিন্তু আজকে খুব গভীরভাবে বিজেপির দিকে, বা বিজেপি যাকে তারাই তাদের মূল শত্রু বলে, তাদের দিকে চলে যাচ্ছে, তাদের সম্পর্কে আমাদের গভীরভাবে সতর্ক থাকতে হবে। আর এই সতর্কতা যখন আমাদের থাকতে হবে, সেই সময় আমি দুটো কথা বলবো। এখনও যে সমস্ত সিপিএমের কমরেডরা ভাবছেন কাঁটা দিয়ে কাঁটা তুলবেন, তাদের বলবো যে বিহারের নির্বাচনের দিকে তাকান। বিহার কিন্তু লাল পতাকাকে আবার আকাশের দিকে অনেকটাই উড্ডীন করতে পেরেছে। ফলে ওই ট্র্যাশ লাইন একসময় রাশিয়াও ভেবেছিল বোধহয় হিটলার ক্ষমতা আসার পরে হিটলারকে সরিয়ে দেওয়া সহজ হবে, ওখানে মার্ক্সবাদের বিপ্লব ঘটে যাবে, ব্যাপারটা তা হয়নি। ফ্যাসিবাদটা করতে দেয় না।
ফলে এই ট্র্যাশ লাইনগুলো থেকে বেরিয়ে প্রকৃত অর্থে আপনাকে বুঝতে হবে যে কে মূল শত্রু। সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে বোধহয় বামপন্থার কোনো মানে নেই। এবং তার সাথে সাথে তৃণমূলের বন্ধুদের বলবো, যারা যদি কেউ আমার এই অনুষ্ঠান শুনে থাকেন, যে তৃণমূলকে এই মুহূর্তে নিউ লেফট উপাদানগুলোকে আরও বেশি করে আত্মীকরণ করতে হবে। নিউ লেফট যদি আজকে তৃণমূল কংগ্রেসের সামনে সেই সুযোগ আছে, সে যদি নিউ লেফট উপাদানগুলোকে নিতে পারে তাহলে সে এগোবে। না হলে বাংলায় যে ভয়ঙ্করভাবে আজকে একটা আগ্রাসন আসছে, সেই আগ্রাসনের সামনে হয়তো দাঁড়ানো যাবে না। আমি নিউ লেফট উপাদান বলতে এটা বলছি যেখানে ভীষণভাবে প্রতিষ্ঠান বিরোধিতাই রাজনীতির মূল জায়গা হবে, যেখান দিয়ে উদার অর্থনীতি বিরোধিতা রাজনীতির মূল জায়গা হবে, যেখান দিয়ে নতুন সাংস্কৃতিক চৈতন্যকে প্রতিষ্ঠা করাই রাজনীতির মূল জায়গা হবে। সেই নিউ লেফট উপাদান যদি আজকে তৃণমূল নিজেকে, যে সম্ভাবনা কিছুটা আছে, নিজেকে সেই নিউ লেফট উপাদানের দ্বারা যদি নিজেকে তৃণমূল সজ্জিত করতে পারে, তাহলে অবশ্যই বাংলায় আমরা কথা দিচ্ছি হিন্দুত্বের, তথাকথিত হিন্দুত্বের অশ্বমেধের ঘোড়াকে রুখে দেব। এই বলে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আর তার সাথে সাথে বলছি একটা কথাও এর সঙ্গে সঙ্গে বলছি, সুকান্তের সেই কবিতার লাইন, বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখ দুর্বৃত্ত। এই কথা বলে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। এবং আমার এই কথোপকথন আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা আশা রাখছি জানাবেন। এবং ইউটিউবে যারাই নতুন কথা বলছে তাদের সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, কেননা এই মুহূর্তে আপনাদের যদি সহযোগিতা না পাই এক পাও এগোনো যাবে না। আশা রাখছি আজকের পরে অন্তত 5 জন সাবস্ক্রাইবারকে দেখতে পাবো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। এই বলে আজকের মতো চুপ হলাম। সবাই খুব 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 ভালো থাকবে।